এখন এই হঠাৎ করে কেন প্রায় 150 কোটি টাকার বাজেট বেড়ে গেল সেটা আমাদের বোধগম্য না। এই বাজেটের আমাদের এই বাংলাদেশের বাজেটের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে সবসময় একটা ঘাটতি বাজেট হয়। তো ঘাটতি বাজেটটা কি এটা বোঝার জন্য দুইটা জিনিস বুঝতে হয়। একটা হচ্ছে আমাদের কত টাকা আমরা খরচ করব আর আমরা আদায় করব কত। যেখানে খরচের চেয়ে আদায় কম হয় সেটা হচ্ছে ঘাটতি বাজেট। তা আমরা ঘাটতিটা কোত্থেকে পূরণ করব? আমরা বিদেশিদের কাছ থেকে সহায়তা নিয়ে পূরণ করব, এরকম একটা টার্গেট থাকে। এখন আমরা যে এই যে 9,000 কোটি টাকার বাজেট করলাম, এই 9,000 কোটি টাকার বাজেট যদি ইমপ্লিমেন্ট হইতো, আমাদের যে এডিপি আছে, আমাদের যে উন্নয়ন বাজেট, এই বাজেট যদি পুরাটা ইমপ্লিমেন্ট হইতো তাহলে কিন্তু আমাদের দেশ এরকম থাকতো না। আপনারা জানেন আমাদের যে উন্নয়ন বাজেট সেটার 30% কাজে লাগে আর 70% চোরেরা খেয়ে ফেলে। এই চোরদেরকে ধরতে না পারলে আপনি বাজেট যত বড়ই করেন না কেন কোনো লাভ নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনারা যে ইনকামের চিন্তাটা করেন এটার একটা বড় খাত হচ্ছে রেভিনিউ খাত। আপনি রাজস্ব আদায় করবেন, সেইটা বাজেটের সাথে জমা দিয়ে ওটা দিয়ে খরচ করবেন। এখন রেভিনিউ খাতে আমরা দেখছি যে মতিউর রহমানের মতো একজন কর্মকর্তার কয়েক হাজার কোটি টাকার সম্পদ, আবার নতুন একজন ধরা পড়েছেন তার 400 কোটি টাকার সম্পদ বের হয়েছে। এই সম্পদটা কোত্থেকে আসে? এই সম্পদটা আসে হলো যে আপনার একটা কোম্পানির ট্যাক্স হওয়ার কথা ছিল 500 কোটি টাকা, উনি ওইটার ট্যাক্স নিয়েছেন 50 কোটি টাকা আর উনি খেয়েছেন 50 কোটি টাকা, এই বলে ওনাকে মাফ করে দিয়েছেন। তাহলে ওই যে 500 কোটি টাকা যে ট্যাক্স হওয়ার কথা ছিল এইটা আমাদের জাতীয় রাজস্বতে যোগ হচ্ছে না। সো আমরা আমাদের বাজেটের যে মূল প্রবলেম সেটা হচ্ছে করাপশন। আমাদের রেজাউল করিম খন্দকার ভাই অলরেডি একটা কথা বলে গেছেন যে বাজেট আপনি যতই আলোচনা করেন, আপনি যদি দুর্নীতি দূর না করতে পারেন, আপনি যত বড় বাজেট করেন কোনো লাভ হবে না। আপনার এডিপির যদি 60% 70% চোরেরা খেয়ে ফেলে এবং এটা পাচার করে দেয়, তাহলে তো আপনার এই বাজেট করে কোনো লাভ নাই। সেই জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে আপনারা বাজেট যাই করেন, দরকার হলে বাজেট ছোট করে করেন, বাজেটের আদায়টা কনফার্ম করেন এবং খরচটা অনেস্টলি করেন, যাতে করে দেশের সত্যিকারের উন্নয়ন হয়।